আজ প্রায় 5 বছর পর দেশে যাচ্ছি। এই 5টা বছর আমার থেকে অনেক প্রয়োজনীয় জিনিস কেড়ে নিয়েছে। সম্ভবত কেউ অনেক বছর পর দেশে গেলে অনেক আনন্দ অনুভব করে, কিন্তু এটা আমার জন্য হয়ে ওঠেনি। কিছুদিন আগে আমার পড়াশোনা শেষ করছি, আর আমি এখন কানাডায় বিমানবন্দরে। নিরাপত্তাকারী আমাকে ভালোভাবে দেখে ফ্লাইটে যেতে বলল। ফ্লাইটে উঠে প্রথমে নিজের জায়গায় যেয়ে বসলাম। আজ কেন জানি না অতীতের সব কথাগুলো মনে পড়ছে আব্বুর কথা, যিনি কিনা আমার সব আবদার পূরণ করতেন। কিছু সময় পরে আমার ফ্লাইট আকাশপথে উড়াল দিল। বুঝতে পারতেছি না, সবাই দেশে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে, কিন্তু আমার তা হচ্ছে না। মনের ভিতর ভয় বিরাজ করছে। হয়তো এটা হওয়ার কথা ছিল। আজ অতীত খুব ডাকছে আমায়। এসব ভাবতে ভাবতে চোখটা বন্ধ করে নিলাম। কলেজের প্রথম দিন থেকে শুরু করা যাক। সময়টা ছিল 2015 সাল। ঘুমিয়ে আছি। এমন সময় আম্মু রুমে এসে ঘুম থেকে ডেকে তুলল। তারপর আর কি, ফ্রেশ হতে রুমে গেলাম। এখন আমার পরিচয় দেওয়া যাক। আমি রোদ হাসান, বাবা মায়ের দ্বিতীয় মাত্র ছেলে। বড় ভাই আছে। ভাইয়া আর আব্বু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর আমি থাক, এখন আর জানতে হবে না। ফ্রেশ হওয়া শেষ, সকালে নাস্তা করার জন্য নিচে চলে আসলাম। শুনলাম তুমি নাকি আজ কলেজে যাচ্ছ। জি আব্বু, বাসায় থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম কলেজ যাই। ঠিক আছে, আমি আমজাদ ড্রাইভারকে বলে রাখছি, কলেজে দিয়ে আসবে। না আব্বু, তার দরকার নেই, আমি রিক্সা করে যেতে পারবো। কিন্তু ভাইয়া, তুমি আব্বুকে কিছু বলো। রেদওয়ান কি বলবে? আবুর যা বলছে তো করতে দাও না। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, কে দেখে বলবে যে আমার ছেলে বা তোমার ছোট ভাই এইরকম কি ওর কোনো চিহ্ন আছে? প্লিজ আব্বু, রোজ যেহেতু চায় না যেতে, তাই বিলাসবহুল জীবন তাহলে জোর করছো কেন? আসলে আমরা বড় লোক, কিন্তু আমি সাধারণভাবে চলাফেরা করি, তার জন্য আমার অনেক কথা শুনতে হয়েছে। তারপর নাস্তা করে বাসা থেকে বের হলাম। প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর একটা রিক্সা পেলাম। কলেজে ঢুকতে যাব ঠিক তখনই ঠাস করে, অবাক হচ্ছেন আমি হয়েছি কিনা জেনে থাপ্পড় খেলাম। তাকিয়ে দেখলাম একটা মেয়ের গ্যাং। গ্যাং বলতে কিছু মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা আমাকে থাপ্পড় মারলো, তার দিকে করুণ আর্তনাতে তাকিয়ে আছি। হঠাৎ এই মেয়েটা আমার কলার ধরে এক পাশে নিয়ে গেল। ওই শালা ফকির, তুই আমার ফ্রেন্ডকে কি বলেছিস? মানে, কি আপনার ফ্রেন্ড? আর কি বলেছি? হ্যাঁ, ন্যাকা, এই যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না। দেখেন, আপনার কথা ভুল হচ্ছে। কি, আমি ভুল করেছি? তুই আমাকে চিনিস আমি কে? আর জানতেও চাই না, প্লিজ আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। যেতে তো দিব, তার আগে আমার ফ্রেন্ডের থেকে মাপ চাইবি। ঠিক আছে, আপনার ফ্রেন্ডকে ডাকুন। সে যদি বলে আমি তাকে কিছু বলেছি, তখন মাফ চেয়ে নিব। মেয়েটি আমার কথা শুনে অন্য এক মেয়েকে বলল তাকে ডেকে আনতে। কিছু সময় পরে মেয়েটার সাথে আরেক মেয়েকে নিয়ে আসলো। হয়তো এনার জন্যই মার খেতে হলো। এখনো ব্যথা করছে। বললাম, আপু, আমি কি আপনাকে কিছু বলেছি? মেয়েটা বলল, রিমি, আমি যার কথা বলেছিলাম সে ইনি না, আরেকজন ছিল। তার মানে মেয়েটার নাম রিমি। নামটা সুন্দর হলেও 1 নম্বরের বডির হাড্ডি। চেনা নেই জানা নেই অপরিচিত মানুষকে থাপ্পড় মারে। তাদের দিকে খেয়াল করলাম, কি যেন কথা বলছিলাম। এদিকে ক্লাস যেতেই লেট হয়ে যাচ্ছিল। তারপর রিমিকে বলে ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম, কিন্তু আবারও ডাক দিল। তারপর নাম জিজ্ঞাসা করলো। আমি নাম বলে ক্লাসে চলে আসলাম। দেখলাম বন্ধুরা আগে থেকে ক্লাসে বসে আছে, বন্ধুদের সাথে কথা বলছি। এমন সময় রিমি, মানে ওই বজ্জাত মেয়েটা রুমে আসলো। আমাকে দেখে খানিকটা সময় তাকিয়ে রইল। আমি সেই দিকে না তাকিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছু সময় পর রুমে স্যার আসলো। স্যার ক্লাস নিচ্ছেন। এমন সময় আমার কাছে এলো। তোমার নাম কি? রোদ হাসান। তুমি কি এই ক্লাসের? আমি কিছু বলার আগে না স্যার, ও তো এই ক্লাসের না। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিই। একটু আগেই বাজে ব্যবহার করে মন ভরেনি।
এখন আবার স্যারের কাছে বেয়াদব বানাচ্ছে। এই ছেলে, কথা বলছো না কেন? কি বলবে স্যার, দেখছেন না একটা ফকির। না স্যার, আমি চুপ করো আর আমার ক্লাস থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। আমার বন্ধুরা বলতে যাচ্ছিল, ওদেরকে স্যার কিছুই বলতে দেননি। কি আর করার, রুম থেকে বের হয়ে এলাম। আসার সময় লক্ষ্য করলাম রিম আমাকে বের করে দেওয়াতে হাসাহাসি করছে। ওর হাসি দেখে মনে হচ্ছিল মাথায় তুলে একটা আছাড় মারি। রুম থেকে বের হয়ে প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম। স্যার, আসবো? আরে রোদ, তুমি এখানে আসো, ভিতরে আসো। স্যার, আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। কেন, তুমি কি স্যারের সাথে খারাপ ব্যবহার করেছো যে বের করে দিল? না স্যার, তিনি মনে করছে আমি কলেজের ছাত্র না, তাই তিনি বের করে দিয়েছে। তোমার বন্ধুরা কিছু বলেনি? স্যার, বলার সুযোগ দেয়নি। ঠিক আছে, চলো। কিন্তু স্যার, প্লিজ আমার পরিচয় কাউকে দিবেন না। হা হা, ঠিক আছে চলো। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে ক্লাসে আসলাম। স্যার বলে দিয়ে গেল, কিন্তু আবার পরিচয় দেয় নাই। প্রিন্সিপাল স্যার চলে গেল, কিন্তু এইদিকে রাফি স্যার রিমির প্রতি রেগে ফায়ার। স্যার রিমিকে আরও কিছু কথা শুনিয়ে বসতে বলল। আজকের মতো ক্লাস শেষ করে বাইরে বের হলাম। শালা কুত্তা, তোর জন্য আমাকে স্যার কতগুলো কথা শোনাইলো। সেটা আমি এখন কি করব? তুই কি করবি মানে? তাড়াতাড়ি সরি বল। কি? আমাকে মেরে বলছেন, আমি আপনাকে সরি বলবো? যেটা বলছিস সেটা কর, না হলে আবার দিব। থাক, দেওয়া লাগবে না বলছি। গুড, এখন তাড়াতাড়ি বল। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে বললাম, আই লাভ ইউ। কথাটা বলে হুসাইন বল্টুর দৌড় দিলাম। পিছু থেকে রিমি কুত্তা, বাদর, বদমাইশ, হারামি আরো কত কি বলছে। আমি সেদিকে কান না দিয়ে বাসার দিকে রওনা দিলাম। মেয়েটা দেখতে জোস, যে কেউ ক্রাশ খাবে, তবে মেয়েটার একদম গুন্ডি। চেনা নেই জানা নেই এসে থাপ্পড় মারে। তবে মেয়েটার কি দেখতে অনেক সুন্দর, মায়াবতী। মন চাই সারা জীবন তাকে উৎসর্গ করে দিই। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসার ভিতর ঢুকেই দেখলাম আব্বু আর ভাইয়া বসে আছে। হাই আপু, ভাইয়া, তোমরা কখন এলে? এই তো মাত্র আসলাম। তা তোমার কলেজ কেমন কাটলো? একদম বাজে। কেন, কি হয়েছে? একটা অপরিচিত মেয়ের হাত থেকে মার খেতে হয়েছে। তোমাকে বললে তো শোনো না, এখন দেখো। এত হেসো না, মুখের ভিতর টাইটানিক চলে যাবে। আচ্ছা শোনো, আজ থেকে তোমার উপর একটা কাজ থাকবে। হ্যাঁ আব্বু, ভালো। আমাদের অফিসকে দুটি শাখায় ভাগ করা হয়েছে। একটা তুমি আর তোমার ভাই সামলাবে, আর একটা আমি নিজেই সামলাবো। আব্বু, আমার মানে ভাইয়া নিচেই পারবে? জি না, তাছাড়া তোমার ভাই আপনি যেই তোমার কথা বলেছে। ভাই তুই আমাকে মাফ করে দে, এটা আমার একার দ্বারা হবে না। ভাইয়া, তাই বলে আমি। তুই ছাড়া কে আছে বল? ঠিক আছে, পরে ভাববো। তারপর সোজা রান্নাঘরে চলে আসলাম। কি করো আম্মু? থাক, এত ভালোবাসা দেখতে হবে না। এখন বলেন সাহেব, আপনার জন্য কি করতে পারি? আম্মু, তুমি এটা বলতে পারলে? এত কথা না বলে সোজাভাবে কথা বল। না মানে, ভাইয়ার সাথে আমাকে অফিস সামলাতে হবে নাকি এখন থেকে? কিন্তু তুমি তা করতে চাও না, তাই তো? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ঠিক আছে, তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য একটা পিএস দেখো। আম্মু, আমি কিভাবে পার্সোনাল সেক্রেটারি? গাধা, একটা নিউজে দাও, তাহলেই তো হয়। ঠিক আছে। আজ প্রথম না, আম্মুর কাছ থেকে আগেও আইডিয়া নিয়েছি, আজকেও নিলাম। রুমে এসে ফ্রেশে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যা 7:30টায় ঘুম থেকে উঠলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে একটু বন্ধুদের সাথে ফেসবুকিং করতে লাগলাম। কিছু সময় পর ভাইয়া আমার রুমে আসলো। আরে ভাইয়া, তুমি আসো, বসো। কেন, আমি কি আসতে পারি না? আমি কি সেটা বলেছি? হয়েছে, আর রাগ দেখাতে হবে না। এখন ভাই আমার একটা সাহায্য করতে হবে। ঠিক আছে, বলো। আমি আসলে একটা মেয়েকে ভালোবাসি, আর মেয়েটাও আমাকে ভালোবাসে। এখন বলো, কি করতে হবে? তুই যদি বাসায় এই কথাটা বলিস তাহলে আমার জন্য অনেক উপকার হবে। বিনিময়ে কি পাবো? তুই যা চাস তাই পাবি। পাক্কা? পাক্কা। ঠিক আছে, তুমি এখন ওই মেয়েটা মানে হবু ভাবিটাকে তোমার পিএস ঠিক করো, তারপর বাসায় বলে দিব, তখন না হয় হবে। তারপর ভাইয়ার সাথে আরও কিছু কথা বলে ভাইয়া চলে গেল। কিছু সময় পর রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল।
তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। তখন দেখলাম রিমু এবং তার গ্যাং আমার দিকেই আসছে। দোস্ত, আপনার বাবা কি রে? তুই শফিক চৌধুরীকে চিনিস? হ্যাঁ, আমাদের অফিস থেকে উৎপন্ন 5% এর অংশীদার। কেন, কি হয়েছে? আরে বেটা, রিমি সেই চৌধুরীর মেয়ে। আর তাতে এত ভাবনা নাকি? রোদ, দোস্ত একটা কথা বলি? বল, কি কথা? যাই কিছু বলতে যাবে তার আগে রিমি এসে হাজির। ওই কুত্তা, এদিকে আয়। কুত্তা মানে? ওই তোমাকে বলিনি তুমি চুপ থাকো? এই মেয়ে, তোমার সমস্যা কি? কাল থেকে তুমি রোদের পিছনে পড়ে আছো কেন? সেটা তোমাদের না জানলেও চলবে। আর তুই এদিকে তাড়াতাড়ি আয়। তারপর আর কি করার? ধানি লঙ্কা মেয়ে না জানি আবার কখন থাপ পড়ে দেয়। কিন্তু বন্ধুরা যেতে বারণ করছিল, কিন্তু আমি না শুনে রিমির সাথে এলাম। বলো, কি বলবে? কাল তুই ওটা বললি কেন? কোনটা? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার কথা শুনে রিমির সব ফ্রেন্ডরা হাসতে লাগলো। আর মিস ধানি লঙ্কা রাগে গজগজ করে আমার শার্টের কলার ধরে বলল, তুই কি আমাকে মেন্টাল মনে করিস? আরে না, আমি সিরিয়াসলি তোমাকে ভালোবাসি। বিশ্বাস না হলে একবার আমার প্রেমে পড়ো। আইসে, তুই জানিস আমার পিছে কত ছেলে ঘোরাঘুরি করে? জানি না, তবে আমি তোমার পিছনে ঘুরবো না, আমি ঘুরবো তোমার সামনে দিয়ে। এই কুত্তা, তোর ভয় করছে না এসব বলতে? তুমি জানো না ভালোবাসার কাছে ভয় পেতে নেই। ধুর, তুই আমার চোখের সামনে থেকে এখন যা। ঠিক আছে, যাচ্ছি বলেই চলে আসলাম। আমার ভাগ্য যে আজ থাপ্পড় খেতে হয়নি, না হলে এতক্ষণে কয়টা যে মারতো তার হিসাব নেই। এইসব ভাবতে ভাবতে বন্ধুদের কাছে চলে আসলাম। কিরে, আজ কি বললো? আজ কিছু বলেইনি, উল্টো আমি নিজেই ওকে রাগিয়ে দিছি। তাই নাকি? আর রাহুল কি যেন বলতে চাইছিল। না, তেমন কিছু না। আরে শালা, বল কি হয়েছে? আমি 17 তারিখে নানুর বাসায় যাব। কেন, বুড়া কি অসুস্থ? আরে না, প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে। তাইলে তো বাড়িতে দাওয়াত খেতে পারবি। তোরা মজা নিচ্ছিস? তাছাড়া কি করব? তোর জীবন থাকতে তো তুই প্রিয়াকে কিছু বলতে পারবি না, আমি শিওর। প্রিয়া হচ্ছে রাহুলের মামাতো বোন প্লাস গার্লফ্রেন্ড। দূর শালা, তোদের বলে আমার ভুল হয়েছে। ঠিক আছে, আমরা সবাই সরি। আর চিন্তা করিস না, আমরা তোর সাথে যাব। আমরা কেন? সেটা গেলে বুঝতে পারবি। তারপর আর আড্ডা না দিয়ে ক্লাসে গেলাম। সবগুলো ক্লাস করার পর বাসায় চলে আসলাম। রাতে রুমে বসে আছি, এমন সময় ভাই আসলো। এখন কি করব? বিয়ে করে নিয়েছো? হুম। ঠিক আছে, কাল তাহলে আমি বাসায় বলে দিব। ঠিক আছে, এখন আমি গেলাম। ওকে, যাও। রাতে খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় মিঠু এসে বলল প্রিন্সিপাল স্যার আমাকে ডেকেছে। তাই প্রিন্সিপাল স্যারের রুমে চলে আসলাম। স্যার, আসবো? আসো। স্যার আমাকে ডেকেছেন? এসো, আগে তুমি বসো। জি স্যার, এখন বলুন। আমি 2 দিন ধরে লক্ষ্য করছি তুমি রিমি মেয়েটার সাথে বেশি কথা বলছো, এমনকি তুমি তার হাতে মার খেয়েছো। এই কথা যদি তোমার বাবা মানে আমার বন্ধু জানতে পারে তাহলে কি হবে, আর আমাকে কি বলবে, বুঝতে পারছো? জি স্যার, তবে আপনি চিন্তা করবেন না। আব্বু জানে আমাকে একটা মেয়ে থাপ্পড় দিছে, বাট সেটা যে রিমি তা জানে না। কিন্তু কেন? স্যার, আপনি আর আন্টি কিভাবে বিয়ে করছিলেন? পালিয়ে গিয়ে। কেন পালিয়েছিলেন? ভালোবাসি তাই। স্যার, এটা আমার উত্তর। তবে রে, তোকে আমি দেখাচ্ছি, দাঁড়া। স্যার, কথাটি বলার সাথে সাথে আমি ফুট, কারণ স্যার যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে ইজ্জতের ফালুদা বের করে দিবে। তার মধ্যেও একটা উদাহরণ হলো কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকা। আর স্যারের সাথে ফাজলামি করার মানে হলো আব্বু আর স্যার খুব ভালো বন্ধু। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে দূরে বন্ধুদের কাছে যাব, এমন সময় কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গেলাম। খেয়াল করলাম রুহি। সরি রুহি, আমি আসলে তোমাকে খেয়াল করিনি। তবে একটু দেখে চলতে শেখো। এখন থেকে তাই করব। আর তোমাকে ধন্যবাদ কিছু না বলার জন্য। কেন? তোমার জায়গায় তোমার গুন্ডি বান্ধবী থাকলে আমার গালে এখন 2টা পড়তো।
মনে হচ্ছে এখন পড়বে। মানে? রোহির কথা শুনে পিছনে ঘুরতেই দেখলাম ওই পশ্চাৎ মেয়েটা মানে রিমি দাঁড়িয়ে আছে। তুমি? ওই আমি কি? তুই তুতলাচ্ছিস কেন? যেটা একটু আগে বললে সেটা আবার বল। তুমি খুব সুন্দরী। আমি এটা শুনতে চাইনি। তুই রুহিকে যা বললি এটা আমাকে আবার বল। তোমার দিব্যি, এটাই বলেছি। সত্যি তো? রিমির কথা শুনে বুঝে যাচ্ছে ও তেমন কিছু শোনেন নাই। এই ফাঁকে একটু পাম মারি, দেখি কি বলে। ওই কথা বলিস না কেন? আরে সত্যি বলছি, তুমি তো অনেক সুন্দরী। তোমাকে দেখলে আমার মন তো চাই তোমাকে দেখে আমি সারাটা জীবন কাটিয়ে দিই। তোমার ওই মায়াবী চোখটা দেখলে কখনো চোখের পলক ফেলতে ইচ্ছে করে না। আর তোমার ওই পাপড়ির মতো ঠোঁট দেখলে। তোরা এত প্রশংসা করা লাগবে না। ঠিক আছে। তারপর কোনো কথা না বলে বন্ধুদের সাথে ক্লাসে আসলাম। সবগুলো ক্লাস করার পর বাইরে আসলাম। এসে দেখি রিমি একা দাঁড়িয়ে আছে। কি করো? তোর চোখ নেই? দাঁড়িয়ে আছি। ও, একটা কথা বলার ছিল। বলে ফেল। আই লাভ ইউ। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। ওই শালা কুত্তা, এটার মানে আমিও জানি। আর তুই এভাবে ভাবলি তোর মতো লুচ্চা ছেলের সাথে আমি প্রেম করব? আচ্ছা, তোমার কি লজ্জা লাগে না এমন গুন্ডামি করতে? কথায় কথায় মারতে চাও? তো তোকে কি আমি আদর করব? চাইলে করতে পারো। আমি তোকে? ধুর, আমি চলে যাচ্ছি। টাটা। কলার ছেড়ে দিয়ে চলে গেল। আর আমি সেইখানে দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ফিরে এসে আম্মুর সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার সময় ঘুম ভেঙে যাই ফ্রেশ হয়ে আম্মুর রুমে চলে গেলাম। আব্বু, কি করো? এই তো বসে আছি। এখন আমি পর হয়ে গেছি, তাই না? আরে আম্মু, কি যে বলো, তোমরাই তো সব। হয়েছে, আর বলা লাগবে না। এখন বল কি সমস্যা? সমস্যা আমার না আম্মু, সমস্যা হলো ফায়ার। কেন, তার আবার কি হলো? কিছু বলতে যাবো তার আগে ভাইয়া আসলো। আরে তুই এখানে? আমি তো তোকে খুঁজছিলাম। কেন? তোর সাথে কিছু কথা আছে। ঠিক আছে, পরে শুনবো। এখন কিছু পার্সোনাল কথা বলছি, তুমি এখন যাও। কেন, আমি থাকলে সমস্যা কি? না, তুমি যাও। না, আমি যাব না। আব্বু, আম্মু, ভাই একটা মেয়েকে ভালোবাসে আর মেয়েটা ভাইয়াকে ভালোবাসে। এখন তোমরা চাইলে তারা এখন বিয়ে করবে। আমার কথা শুনে আব্বু আম্মু ভাইয়ার দিকে তাকিয়ে রইল। ভাই আমার দিকে তাকিয়ে রইল। ভাইয়াকে দেখে বুঝলাম ভাই অনেক লজ্জা পাচ্ছে। ভাই এখনো কি দাঁড়িয়ে থাকবে? ভাই আমার কথা শুনে চলে গেল। চলে যাওয়ার পর রোদ, মেয়েটা কে রে? ভাইয়ের পার্সোনাল সেক্রেটারি। আরে ওর পিএস তো ঠিকই হয়েছে মাত্র 2 দিন। পারি 2 দিনে ভালোবাসা হয়ে গেল? না আব্বু, তারা অনেক আগে থেকে একজন আরেকজনকে ভালোবাসে। বুঝলাম, কিন্তু কাজটা কার জন্য করছিস? তোর নিজের জন্য নাকি অন্য দুজনের জন্য? দুজনের জন্যই। ঠিক আছে, এখন আর বাসা ঠিকানা দাও, কালকে তার বাসায় যাব। বাড়ি থেকে ঠিকানা নিয়েছিলাম, সেটা আব্বুকে দিলাম। ঠিক আছে, এখন তুমি বলো, তুমি কি কাউকে ভালোবাসো নাকি পাগলের মতোই আছো? খবরদার, আমার ছেলেকে পাগল বলবে না। ওকে আর বলবো না। এখন তোমার ছেলেকে জিজ্ঞেস করো কাউকে ভালোবাসে নাকি। আব্বু আম্মুর এমন কথা শুনে রুম থেকে চুপি চুপি চলে যাব, এমন সময় আবার আম্মু ডাকলো। তুই কি কাউকে ভালোবাসিস? মানে আম্মু। তা মেয়েটা কে আর বাসা কোথায়? নাম রিমি, বাসা কোথায় জানি না। মেয়েটাও কি তোমাকে ভালোবাসে? না আব্বু, তবে আমার দুর্বিশ্বাস সেও একদিন আমাকে ভালোবাসবে। তারপর আব্বু আম্মুর সাথে কিছু কথা বলে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রাতে খাবার খাওয়ার জন্য ডেকে গেল। খাবার খাওয়ার পর বন্ধুদের সাথে ফেসবুকে আড্ডা দেওয়ার পর ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় রাহুল কল করলো। দোস্ত, আমি শেষ। শেষ মানে? আর মাত্র 7 দিন পর প্রিয়ার বিয়ে। আরে তুই কান্না করছিস কেন মেয়েদের মতন? ঠিক আছে, তুই রেডি হয়ে থাক, আজকে তোর নানু বাড়ি আমরা সবাই যাব। দোস্ত, আমি প্রিয়াকে ছাড়া বাঁচবো না। চুপ শালা, আর যেটা বললাম সেটা কর। আমরা সবাই তোর বাসায় আসছি। রাহুলের সাথে কথা আর না বলে জয় আবিরদের ফোন করে রাহুলদের বাসায় আসতে বললাম। আর আমিও রেডি হয়ে গাড়ি নিয়ে রাহুলদের বাসায় চলে আসলাম। তারপর দেখলাম রাহুল রুমের ভিতরে কান্না করছে। আমি ওকে বুঝিয়ে কান্না থামালাম, তারপর রেডি করলাম ওকে।
কিছুক্ষণ পর আবেগের জয় আসলো। তারপর আর কোনো কথা না ফেলে রাহুলের নানুর বাসার দিকে রওনা দিলাম। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর রাহুলের নানুর বাসায় এসে পৌঁছালাম। বাসার ভিতর আসতেই বোঝা যাচ্ছে এক আনন্দ বিরাজ করছে। সবার সাথে টুকটাক কথা বলার পর একটা রুমে চলে আসলাম। একটা রুম বললে ভুল হবে, এর আগেও অনেকবার এই বাসে এসেছি, আর যতবার এসেছি আমরা এই রুমেই থেকেছি। বলতে গেলে রাহুলের রুমটা এটা। রাহুল এসে ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন সময় আব্বুর ফোন। তারপর বেলকনিতে যে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ আব্বু বলো। কোথায় তুমি? আসলে আব্বু আমি একটু বাইরে এসেছি। সেটা আমরাও জানি, কিন্তু বাহিরে কোথায়? রাহুলের মামার বাসায়। মানে কি, তুমি কি ভুলে গেছো আজ আমাদের কোথায় যাওয়ার কথা? কিছু বলতে যাব তার আগে আব্বু বলা শুরু করলো। হয়তো আব্বুর থেকে ফোন কেড়ে নিয়েছে। এই গাধা, তোর কি একটুও জ্ঞান নেই? আম্মু, গাধার কি জ্ঞান আছে তুমি বলো? দেখ রোদ, আমাকে কিন্তু এখন রাগাস না। ওকে ডার্লিং, আর কখনো হবে না, কিন্তু এইবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, রাখছি। ওকে, তবে ভাইয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। বুঝতে পারছি, বাই। আম্মুর সাথে কথা বলা শেষ করে রুমে আসতে ঠক ঠক শব্দ হলো। তার মানে দরজা খোলার জন্য রাখছে। কাউকে যে খোলার জন্য বলবো সেটা হলো না, কারণ সবাই হারামিরা ঘুমিয়ে পড়ছে। তাই নিজে দরজা খুলতে বাধ্য হলাম। ভাইয়া কেমন আছো? আরে প্রিয়া, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তবে তোমাকে দেখে তো বোঝাই যাচ্ছে না তুমি ভালো আছো। চেহারার এমন হাল কেন? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ঠিক মতো ঘুমাও না মনে হয়। পিয়ার সাথে আরো কিছু কথা বলে আমিও ঘুমিয়ে পড়লাম। বিকালের দিকে সবাই ঘুম ভাঙলো। তারপর ফ্রেশে রুমে এসে দেখলাম সবাই বসে আছে। তাই সবাইকে উদ্দেশ্য করে জয় বলল, চল সবাই ঘুরতে বের হই। আইডিয়াটা ভালো, তাহলে চল। চল মানে? চল মানে ঘুরতে যাই। ওই আমরা এখানে কি ঘুরতে এসেছি নাকি প্রিয়াকে ভালোবাসি কথাটা বলতে এসেছি? ভালোবাসা কথা বলতে। তাহলে ঘুরতে যাব কেন? তোর ভালোবাসি কথাটাও কি আমাদের বলে দিতে হবে? আমি বলতে পারলে কি তোদের সাথে আসতাম? সেটাও ঠিক, তাহলে চল। থাক, আর যাওয়া লাগবে না, চুপচাপ বসে থাকো। এখন যদি কেউ প্রিয়াকে কথা বলে তাহলে ও কি করবে জানিস? তোদের জুতা দিয়ে পিটাবে। তাহলে কি করব? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ কিছু একটা কর। তারপর সবাই মিলে একটা প্ল্যান, সাথে রাহুলকে কিছু টিপস দিলাম। সবাই ঘুরতে বের হয়েছি। ঠিক সে সময় রিমির কথা মনে পড়ে গেল। অনেকটা মিস করতে লাগলাম। তাহলে সত্যিই কি আমি রিমিকে ভালোবেসে ফেলেছি? কিন্তু মেয়েটা যে হাড়ের বজ্জাত, কথায় কথায় মারতে চাই। মেয়েকে লাইনে আনা অসম্ভব, মনে মনে সে কথাগুলোই ভাবছি। এমন সময় জয় পড়ল। কিরে, কি ভাবছিস? না, তেমন কিছু না। আরে শালা, আমাদেরকেও বলবি না? আমার মনে হয় আমি সত্যি রিমিকে ভালোবেসে ফেলেছি। সেটা তো আর বলতে হবে না, আমরা এমনিতেই আন্দাজ করতে পেরেছি। জ্যোতিষী হয়েছিস নাকি? আরে না, তবে এর আগে কোনো মেয়ের সাথে এভাবে কখনো কথা বলিস নাই, তাই আর কি। ও, আরো কিছু সময় ঘোরাঘুরি করার পর প্রায় সন্ধ্যার সময় বাসায় এলাম। রাতে খাবার খাওয়ার পর ভাবছি আম্মুকে ফোন করব, ঠিক তখনই আম্মু ফোন করলো। আম্মু কি করো? এই তো বসে আছি। তুই কি করিস? খাবার খাইছিস? হ্যাঁ আম্মু খেয়েছি, তোমরা খেয়েছো? না, এখন খাবো। আর শোন, 21 তারিখে তোর ভাইয়ের বিয়ে। এখন তুই তাড়াতাড়ি চলে আয়। কি এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি তাতে কি, আর তুইও তো বলেছিলি। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি না। সেটা জানি না, তুই তোর আব্বুর সাথে কথা বল। আপু, তোমরা এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলে কেন? সেটা আমাকে বলতে হবে না, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, বাসায় অনেক কাজ পড়ে আছে। সেটা সম্ভব না। কেন? কারণ আমি 13 তারিখে বাসায় যাব। দেখো রোদ, এখন মজা নিও না, যেটা বলছি সেটা করো। আব্বু সত্যি বলছি। আব্বু কিছু সময় চুপ থাকার পর আবার বলল, কি বলছো কি এসব? হ্যাঁ, আমি সরি, প্লিজ একটু ম্যানেজ করো, আর আমিও তাড়াতাড়ি চলে আসার জন্য চেষ্টা করব। ঠিক আছে, রাখছি। বুঝতে পারলাম আব্বু রেগে গেছে, কারণ যখন তিনি রেগে যান তখন কারোর সাথে কথা বলতে চায় না। সে যাই হোক, সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন
রাহুল, তোকে যা যা বলেছি আজ সেগুলো খুব মন দিয়ে করবি, একটা হচ্ছে না ফুল না হয়। ঠিক আছে, কিন্তু তোরে যাবি না। যাব, তবে তো পিছু পিছু। ঠিক আছে, আমি তাহলে গেলাম। তারপর রাহুল চলে গেল। কিন্তু আমাদের সবার দুর্ভাগ্য, যেটা ভাবছিলাম সেটাই হচ্ছে। দুর্ভাগ্যটা হলো শালার ভিতুটা আজকেও প্রিয়াকে কিছু বলতে পারেনি। মন খারাপ করে বাসায় চলে এলাম। এভাবে আর 3 দিন চলে গেল। ভাই, আর মাত্র 2 দিন পর বিয়ে, আর এইদিকে এতটুক কাজ হলো না। মন খারাপ করে বসে আছি, তখনই প্রিয়া রুমে আসলো। প্রিয়ার সাথে কিছুক্ষণ কথা বললাম। আর আপনাদের তো বলাই হয়নি, প্রিয়া ইন্টার প্রথম বর্ষের ছাত্রী, আমাদের থেকে 1 বছরের জুনিয়র। এভাবে আরো একটি দিন চলে গেল। আর মাত্র ভাইয়ের বিয়ের 1 দিন আছে। ধুর, কাদের সাথে এলাম। এখন ভাইয়ের বিয়েটা মিস করতে হবে, আর কার অপেক্ষা করতে পারবো না। না বলতে পারলে সোজা বাসায় চলে যাব। আর শালার ভিতুটার এতটুক বলার সাহস নেই। 2 দিন পর বিয়ে। ধুর, ভাইয়ের বিয়েটা মিস হয়ে গেল। শালাকে পুকুরে জলে ফেলে দিই, মনে মনে ভাবছি এগুলো। আর রাহুল, প্রিয়ার পিছু পিছু যাচ্ছি। কিছু পথ যাওয়ার পরে যা দেখলাম, প্রিয়া রাহুলকে জড়িয়ে ধরলো। এই দৃশ্য দেখে আমরা সবাই রীতিমতো অবাক না হয়ে পারলাম না। তবে ওদের দুজনের থেকে আমরা অনেকটা পিছনে। আর কি কথা বলছে সেটা ভালোভাবে বুঝতে পারছিলাম না আমরা কেউ। তাই ওদের কাছে গিয়ে আমরা শুনতে পেলাম, প্লিজ রাহুল, আমি তোকে ছাড়া বাঁচবো না। প্রয়োজনে যদি আজ আমাকে ফিরিয়ে দিস, সত্যি আমি আত্মহত্যা করব। প্লিজ রাহুল, আমাকে ফিরিয়ে দিস না। আমি তোকে সেই ছোটবেলা থেকে ভালোবেসেছি, কিন্তু বলতে পারিনি। কারণ হলো আমার খুব ভয় করতো তুই যদি আমার ভালোবাসার মর্যাদা না দিস। কিন্তু আজ আমার বলতে হচ্ছে, কারণ আমি পারবো না তোকে ছাড়া থাকতে। আমি সত্যি অনেক অনেক ভালোবাসি। প্রিয়ার কথাগুলো শুনে আমরা থমকে গেলাম। আমাদের থেকে মনে হচ্ছে রাহুল বেশ অবাক হয়েছে। কয়েক মুহূর্তের জন্য ল্যাম্পপোস্ট হয়ে গেছে, কোনো কথা না। দূর থেকে একটু নড়াচড়া করতে পারছে না। রাহুলের এমন করুণ কাহিনী দেখে আবারও বলল, কি হলো, কথা বলছিস না কেন? তুই সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। কিন্তু তোর তো কাল বিয়ে। আমার মনে হয় তোর কাল বিয়ে করাই ভালো। রাহুলের কথা শুনে কিছুক্ষণ মন চাইছিল শালাকে জুতা দিয়ে পিটাই। হঠাৎ মনে পড়ল পিয়ার কথা। আমাদের এত রাগ হচ্ছে না জানি পিয়ার কত রাগ হচ্ছে। শালার ভিতর ডিম। দ্রুত ওদের কাছে গেলাম। প্রিয়া, তোমাকে ধন্যবাদ, এখন বাসায় যাও। ধন্যবাদ কেন? কারণ এই হারামি তোমাকে ভালোবাসছে। কিন্তু ও তো। কিছু না, তুমি এখন বাসায় যাও। আমাদের কথা শুনে পিয়া বাসায় চলে গেল। পিয়া চলে যাওয়ার পর আমি, জয় আর আবির মিলে সাকিবকে ইচ্ছে মতো কিল ঘুষি দিলাম। তারপর বললাম, শালা, তোর জন্য এইখানে এসেছি, আর তুই কি না? আমি কি করব, কাল তোর বিয়ে। তাহলে আমাদের এইখানে এসেছিলি কেন? তোর জন্য আজ আমার ভাইয়ের বিয়ে যেতে পারিনি, আর তুই কি না? ভাই, আমার অনেক ভয় করছে। আর একবার ভয়ের কথা বললে তোর এখানে মেরে ফেলবো। তোর জন্য কতদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারি নাই। যা হওয়ার হয়েছে, তুই আজকে আঙ্কেল আন্টিকে বিয়ার কথা বলবি। এই বিষয়ে আর কিছু শুনতে চাই না। ঠিক আছে। তারপর আর কোনো কথা না বলে রাহুলের নানার বাসার দিকে রওনা দিলাম। প্রিয়া আর রাহুলের কথা ভাবছি, এমন সময় রিমির কথা মনে পড়লো। কতদিন হলো রিমির সাথে কোনো কথা বা দেখা হয়নি। কি যে করি, আর ভালো লাগছে না। এই জায়গার কাজ তাড়াতাড়ি শেষ করলেই হলো আইডিয়া। তারপর জয়কে বললাম, জয় দোস্ত, তোর গার্লফ্রেন্ডকে ফোন দে তো। কেন? ওর থেকে রিমির নাম্বার নিব। কিন্তু নুসরাতকে দিবে? আমার কথা বলে দিবি। তারপর জয় নুসরাতের সাথে কথা বলার পর রিমির নাম্বার নিয়ে আমাকে দিল। ভাবছি এখনই ফোন দিই, কিন্তু ভয় লাগছে। অনেকক্ষণ ভাবার পর কল দিলাম। হ্যালো, কে বলছেন? তুমি আমাকে ভুলে গেছো? আমি তোমার এক্স। মজা করে বললাম। এখন যদি আমার পরিচয় দিই তাহলে পরে আমার খবর করে ছাড়বে। এক্স মানে? কয়দিন আগে যে তুমি আমার সাথে ব্রেকআপ করলা, আমি সেই এত তাড়াতাড়ি ভুলে গেলা? দেখ, মেজাজ কিন্তু খারাপ করিস না। আর তোর বাসা কোথায়, শালার লুচ্চা কোথাকার? আরে জানো, রাগ করছো কেন? দেখ, আরেকবার যদি আজেবাজে কথা বলিস তোকে ফোনের ভেতরে গিয়ে পিটাবো কিন্তু। আমি আজে বাজে কথা বলছি না জান। আবার তুই? দেখ, আজ আনন্দের দিন, এর আকাশ না, তাহলে কিন্তু ভালো হবে না। আনন্দ? কিসের আনন্দ? সেটা তোকে বলতে যাবো কেন?
কারণ আমি তোমার ভবিষ্যৎ স্বামী তাই। আল্লাহ, কোন পাগল রে তুই? কলটা কেটে দিল। কথা বলা শেষ হতেই সবগুলো একসাথে হাসিতে মেতে উঠলাম। তারপর সবাই রাহুলের নানুর বাসায় চলে আসলাম। রাতে রুমে একা বসে আছি, কারণ রাহুল গেছে ওর বাবা মা এবং ওর মামা মামিকে বলতে, আর জয় আবির ওদের গার্লফ্রেন্ডের সাথে বাইরে গিয়ে কথা বলছে। তাই আমি ভাবলাম আম্মুকে কল দিই। যেই ভাবা সেই কাজ, আম্মুকে কল করলাম। আম্মু কি করো? বুঝতেই পারলাম রাগ করেছে, কারণ যখন আমার উপর রাগ করে থাকে তখন আমার সাথে কথা বলে না। ঠিক আছে, কথা বলতে হবে না ভাই। আমি কিন্তু সত্যিই কেটে দিলাম আর বাসায় ফিরবো না। আমি আকাশের ওই তারা হয়ে যাব, তখন বুঝবা কেন আমার সাথে কথা বলনি। কিছুক্ষণ চুপ থাকার পর আম্মু কান্না করে দিল। আমি জানতাম এটা বললে আম্মু কষ্ট কান্না করবে, এটা বললেই শুধু তার রাগ ভাঙানো যায়। তোকে কতবার বলেছি এই কথা কখনো মুখে আনবি না, তারপর কেন বলিস? আমি আমার বুঝি কষ্ট হয় না? আরে আম্মু কান্না করছো কেন? আমি তো শুধুমাত্র মজা করছিলাম। তাই বলে প্রতিবারই একরকম মজা করতে হবে? তুমি এত প্রতিবার রাগ করো? থাক, আর বলতে হবে না। থ্যাংক ইউ ডার্লিং। এখন বলো বিয়ের কি খবর? এখনো সবাই আসেনি, তবে মনে হচ্ছে একটু পর চলে আসবে। আর তুই বাসায় আসবি কবে? কালকে চলে আসবো। পাক্কা তো? হ্যাঁ পাক্কা। মনে থাকে যেন। থাকবে, এখন রাখছি। ঠিক আছে, বাই। তারপর কলটা কেটে দিতে রাহুল রুমে আসলো। সবাই রাজি হয়ে গেছে। সত্যি? তা কি বলছিলি যার জন্য রাজি হয়ে গেল? আরে আমি আমার জ্ঞানে কিছুই বলিনি। এখান থেকে যাওয়ার পরে আমি প্রিয়া রুমে যাই, তারপর প্রিয়া কিছু কথা আমাকে শিখিয়ে দেয়, আমি সেগুলো তাদের বলি। প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু প্রিয়া যখন সবার সামনে হাত কাটে তখন সবাই রাজি হয়। আলহামদুলিল্লাহ, রাজি হয়েছে, এটাই অনেক। তো এখন কি? এখন আর কি, বিয়ে বাদ। আর আমাদের দুজনে বিয়ে 2 বছর পর। যাক, তাহলে বেঁচে গেল শালা। থ্যাঙ্কস তোদেরকে। থাক, আর বলা লাগবে না। সেদিনের মতো কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা খেয়ে বাসার উদ্দেশ্যেও রওনা দিলাম। বাসায় আসতেই দেখতে পেলাম বাসা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর হবেই বা না কেন, আমার ভাই বলে কথা। গাড়িটা পার্ক করে বাসার ভিতরে চলে গেলাম। নিচে অনেকেই বসে রয়েছে, কিন্তু জার্নি করার জন্য কথা বলতে ইচ্ছা করছে না। তাই রুমে যাব এমন সময় আম্মু আসলো। চোরের মতো কোথায় যাচ্ছিস? রুমে কেন? ঠিক আছে, তবে তোর ভাবির সাথে দেখা করে যা। ঠিক আছে চলো। তারপর আম্মুকে নিয়ে ফায়ার রুমে গেলাম। দেখতে পেলাম একজন সুন্দরী রমণী লাল বেনারসি পরে বসে আছেন। আম্মুকে দেখে সালাম করলো। এই যে নতুন বউ, তোমার নাম কি? যদিও জানি তারপরও মজা নিচ্ছে, একমাত্র ভাবি বলে কথা। সিমরান। সুন্দর নামটা। তো আমাকে চেনো? মাথা নেড়ে হ্যাঁ চোখ উত্তরে দিল। বলো আমি কে? রোদ আমার একমাত্র দেবর। তোমার বয়স কত? এইবার হয়তো ভাবি নিজে রেখে গেল। আর এটাই স্বাভাবিক, নতুন ভাবিকে এত এত প্রশ্ন করছি দেখে রেগে যাওয়ারই কথা। কিন্তু কি আর করার, একমাত্র ভাবি তাকেই যদি না রাগাতে পারি তাহলে আমি কেমন দেবর? কিছুক্ষণ সময় চুপ থাকার পর বলল, 20 বছর। আর আমার বয়স জানো? না। আমার বয়স 21। ও। ও মানে কি? নাও সালাম করো। আমি কথাটি বলে আম্মুর দিকে তাকাই দিয়ে দেখলাম তার চোখ দিয়ে অগ্নিকার বের হচ্ছে। তার মানে এত সময় ধরে শুধু রেগেই যাচ্ছিল। এখন কি বলে? আল্লাহ আমাকে বাঁচাও। ওই হারামজাদা, এতক্ষণ ধরে কিছু বলছিস না বলে তুই যা খুশি তাই বলবি? আরে আম্মু, আমি তো মজা করছিলাম। এগুলোকে মজা বলে? আমি সত্যি মজা করছিলাম। ভাবি প্লিজ আমাকে বোঝাও, নাইলে আমার কান ছাড়বে না। আম্মু, রোদকে ছেড়ে দেন, আমার সাথেও মজা করেছে, আর কারোর সাথে না। আম্মু ভাবের কথা শুনে কান ছেড়ে দিল। কান ছেড়ে দিতেই দীর্ঘ শ্বাস ফেললাম। ভাবি না বললে কি হতো? এখন চল ফ্রেশ হবি। তুমি চাও আমি ভাবের সাথে একটু প্রেম করি? আবার? আরে মজা করছি তো, তুমি চাও? তারপর আম্মু চলে গেল। আম্মু চলে যাওয়ার পরই একটা চেয়ার নিয়ে ভাবির সামনে বসলাম। আমি সরি ভাবি, এসব আজেরা প্রশ্ন করার জন্য। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। থ্যাঙ্কস। তবে তুমি গতকাল কোথায় ছিলে? এটা ফ্রেন্ডের সমস্যা হয়েছিল, তাই সেখানে গিয়েছিলাম, বাট 6 দিন আগে। ও। ভাবি একটা কথা বলি? বলো। তুমি এত সুন্দর কেন?
পাম দিচ্ছ? আরে না, আমি সিরিয়াসলি। তুমি আসলে অনেক সুন্দরী। যদি আমি ফায়ার থেকে বড় হতাম তাহলে আমি তোমাকে বিয়ে করতাম, বাট কি আর করার, আমি তো এখন অনেক ছোট। সাথে একটা গুন্ডির প্রেমে পড়েছি। তাই? তো মেয়েটাকে শুনি। সময় হলে বুঝতে পারবে। ডিয়ার ভাবি, এখন আমি গেলাম। বাই ভাবি। কিন্তু রোদ। ভাবির ডাকে কোনো সাড়া না দিয়ে সোজা রুমে এসে ফ্রেশে ঘুমিয়ে পড়লাম। বিকালবেলা কারোর একজনের ডাক ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখলাম ভাবি আম্মু দাঁড়িয়ে আছে। আরে আম্মু, ভাবি তোমরা এখানে? আর ডাকলে কেন? আমি এখন বাসায় যাব, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তাই? আমি এখন আসি। ঠিক আছে, সাবধানে যেও। আর আমার ভাইয়াটাকে একটু দেখে রেখো। আমার কথা শুনে আম্মু আর ভাবি হাসতে হাসতে চলে গেল। আমি আর বসে না থেকে ঘুমিয়ে গেলাম। রাতে ঘুম থেকে উঠে দেখি 8:30 বাজে। তারপর ফ্রেশ হয়ে রিমিকে কল করলাম। হ্যালো। হ্যাঁ, কে? আরে ভুলে গেলে, আমি তোমার এক্স। ওই কুত্তা, তুই আবার ফোন দিছোস? শালা লুচ্চামি কোনো জায়গা পাস না, তাই না? যা বাবা, আমি আবার কোথায় লুচ্চামি করলাম? তাহলে এসব এক্সের মানে কি? মানে তুমি আমার জানো? হাস্যকর। কে তোর জানো? কেন শোনা তুমি? ওই চুপ হারামি। আর একবার যদি এসব বাজে বাজে কথা বলিস তাহলে তোকে খুন করে ফেলবো। আরে আমি আজে বাজে কথা বলছি না। আমার আর তোমার বিয়ের আগের জন্মই হয়েছিল। সেটা আমি স্বপ্নে দেখেছি। আর স্বপ্ন থেকে তোমার নাম্বার আমি পেয়েছি, বুঝতে পেরেছেন? তোকে মারার পর বুঝবো। ছি, কেউ কি তার বিএফ কে মারে? ভাই, আমি তোর পায়ে ধরি, প্লিজ আমাকে তোর থেকে রেহাই দে। এত সহজে না শোনা। আর এখন রাখছি, বাই। রিমি কিছু না ভুলে কলটা কেটে দিল। আমিও আর কোনো কথা না বলে বন্ধুর সাথে ফেসবুকিং করে রাত্রি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি আর রিমিকে খুঁজতেছি। কারণটা হলো এখনো রিমি কলেজে আসেনি। পরে জয়ের গার্লফ্রেন্ড নিয়ে থেকে জানতে পারলাম রিমি বড় বোনের বিয়েতে, তাই কলেজে আসছে না। কিছুক্ষণ পর রিমিকে কল করলাম। কি জান, বড় বোর বিয়ে হলো আর আমাকে দাওয়াত করলে না? ওই তুই কে যে তোকে দাওয়াত করতে হবে? তোকে বলছি না আজে বাজে কথা বলবি না। আমি তো তোমার একমাত্র এক্স, তাই না? আবার এক্স? রাখ তুই। রেগে গিয়ে কলটা কেটে দিল। তাতে আমার কি, সারাদিন ক্লাস করে বাসায় চলে আসলাম। এভাবে 2 দিন কেটে গেল, কিন্তু একদিনও রিমি কলেজে আসেনি। মনে হচ্ছে মেয়েটারই বিয়ে। ভাবছি আজ কলেজ যাব নাকি যাব না। একবার যাব আর একবার যাব না। কলেজ যেতে ইচ্ছে করছে যদি রিমি কলেজে আসে, আর কলেজ যেতে ইচ্ছে করতেছে না কারণ আজকে বাসায় ভাবি আসবে। কিছু সময় ভাবার পর কলেজ গেলাম। কলেজে এসে অনেকক্ষণ রিমিকে খোঁজার পর পেলাম না, তাই মন খারাপ করে বসে আছি। এমন সময় আব্বু কল করলো। কোথায় তুমি? জি আব্বু, আমি কলেজে। বাসে চলে এসো, বৌমাকে আনতে যেতে হবে। আব্বু তোমরা চলে যাও। কিন্তু তুমি? আমি যেতে পারবো না, আর এখন কলেজ ছাড়া আমি কোথাও যাব না। কথাটা বলেই রেখে দিলাম, কারণ আমি জানি আব্বু এখন অনেক কথা শুনিয়ে দিতে পারে। কিছু সময় রিমিকে আবার খুঁজলাম, কিন্তু পেলাম না, তাই এইবার ওকে কল করলাম। ওই তুমি কলেজে আসো না কেন? তুই কে রে যে তুই আমাকে কলেজে আসতে বলছিস? তুই কি আমাদের কলেজের? আমি তোমায় কলেজের না, তবে তোমায় প্রতিদিন অনুসরণ করি। তুই কি আমার সেক্রেটারি যে অনুসরণ করিস? সেক্রেটারি না, তবে তুমি বললে না করব না। সেটা পরে দেখা যাবে, এখন তোর পরিচয় দে, তারপর তোকে দেখাচ্ছি আমি তোকে কি করি। ভয় দেখাচ্ছ? তোর যদি মনে হয় ভয় দেখাচ্ছি তাহলে ভয়। ভয় দেখে কি লাভ? আর তুমি যদি আমার পরিচয় জানতে পারো তাইলে তুমি নিজেই ভয় পাবে, বুঝলে সোনা? ওই কুত্তা, তোরে বলছি না এই জানু সোনা বলে ডাকবি না। তুমি তোমার মেয়ে বন্ধুর মতো। মেয়ে বন্ধু মানে? সেটা তুমি বুঝবে না। আমার বুঝতে হবে না। ঠিক আছে, কালকে কি কলেজ আসবে? সেটা তোকে কেন বলতে যাবো? তাও ঠিক। ওকে রাখছি, এখন ভালো থেকো। কথা বলা শেষ করে কলটা কেটে দিলাম। তারপর ক্লাসে চলে এলাম। এখন একা একা বসে আছি। এমন সময় জয় আর রাহুল আসলো। কি রে মুজনু, কি খবর? পুরো দেবদাস। কেন, কি হয়েছে? আরে ও তো সবসময় আজে বাজে কথা বলে। তাহলে তোর পরিচয় দে।
না আগে পরিচয় দেওয়া যাবে না। কেন? কারণ আমি চাই না কেউ আমাকে আমার আব্বুর পরিচয়ই ভালোবাসুক। আমি চাই সে শুধু আমায় প্রচুর ভালোবাসবে। ঠিক আছে, তাহলে লেগে থাক। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমজাদ আঙ্কেলকে বাইরে থেকে দুজনের খাবার আনতে বললাম। 10 মিনিট পর আমজাদ আঙ্কেল রুমের বাইরে থেকে বলল, ছোট সাহেব, আসবো? আরে কাকা, বাইরে কি করছেন? আসেন। আর আপনাকে কতবার বলবো আমাকে ছোট সাহেব বলবেন না, আমাকে আপনার ছেলের মতো দেখবেন, আমাকে আমার নাম ধরে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, এই নাও। দিন, আর একটু অপেক্ষা করুন। আমজাদ কাকাকে একটু অপেক্ষা করিয়ে দুজনের খাবার থেকে একটা প্যাকেট ওনাকে দিলাম। আজ আমজাদ কাকা কিছুই খায়নি, তার কারণ আমি নিজেই। তিনি শুধু আমার জন্য এই বাসা অপেক্ষা করেছিল, তাই না হলে বাসায় গিয়ে খেয়ে আসতেন। সে যাই হোক, ওনাকে খাবারের একটা প্যাকেট দিলাম, আর একটা আমি নিজে খেলাম। খাবার খেয়ে শেষ করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম, দেখলাম সবাই নিচে আছে, শুধু আব্বু ছাড়া। সম্ভবত তিনি এখন অফিসে আছেন। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? মানে আম্মু এমনি। রোদের সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো। অনেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে রুমে এসো আমার। না, তুই আমার রুমে আয়। ঠিক আছে চলো। তারপর ভাইয়ের সাথে তার রুমে গেলাম, কিন্তু এখানে তো ভাবি রয়েছে। তার ইম্পর্টেন্ট বলে আমাকে রুমে আনার কি আছে? ভাই, এখানে তো ভাবি আছে। সিমরান থাকলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে তাহলে বলো। তোর কি সিমরানকে কি পছন্দ হয়নি? হঠাৎ এই প্রশ্ন? কারণ তুমি আমাকে আনার জন্য আমার বাসায় যাওনি, ঠিক আছে? তখন হয় তোমার কাজ ছিল, বাট আজ তো ফ্রি ছিলে, তাই না? আরে ভাবি, ফিরেছিলাম, বাট অনেক প্যারা। প্যারা মানে? আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু সে আমাকে সহ্যই করতে পারে না। কে সেই মেয়ে শুনি? আরেকদিন বলবো। ঠিক আছে। এটাই কি তোমার ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। ঠিক আছে। ভাইয়ের রুম থেকে বের হয়ে চলে আসলাম। অনেকদিন হলো ছাদে আসি না। চারিদিকে বিকালের মুগ্ধতা পরিবেশটা উপভোগ করা হয় না, তবে আজ অনেক ভালো লাগছে। হঠাৎ রিমির কথা মনে পড়তেই পকেট থেকে ফোনটা বের করে ফেসবুকে গিয়ে রিমিকে লক করলাম, তবে কোনো রিপ্লাই আসলো না। তো হয়তো ফেসবুকে নাই। আমি আর কোনো কিছু না ভেবে বিকেলের বেলায় মুগ্ধতা পরিবেশটা উপভোগ করতে লাগলাম। অনেকক্ষণ ছাদে থাকার পর রুমে আসলাম, কিন্তু রুমে ভালো লাগলো না, তাই আব্বু আম্মুর রুমে গেলাম। তারপর তাদের সাথে কিছু কথা বলে রুমে এসে ফোনের ডাটা অন করতেই মেসেঞ্জারে একটা শব্দ হলো। লক্ষ্য করলাম রিপ্লাই দিচ্ছে, তবে শুধুমাত্র একটা রাগির ইমোজি আর করার। তারপর আর কোনো টেক্সট না করে সেদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব সকালে কারোর ডাকে ঘুম ভেঙে গেল। পুরো মেজাজ খারাপ করে লুক নিয়ে তাকিয়ে দেখলাম ভাবি দাঁড়িয়ে আছে। কি হলো, ডাকছো কেন? ঘুম থেকে উঠো। একটু পরে, তুমি চাও? না, এখন উঠো। ভাবি প্লিজ। বুঝতে পারছি আমার ছোট বোনের সাথে তোমাকে বিয়ে দিতে হবে, তাহলেই বুঝবে। কেন, তোমার বোন কি ভূত? ভূত না, তবে ভূতের থেকে বেশি কিছু। বেশি কিছু মানে? সে সকালে ঘুম থেকে উঠে না, তার শরীর পানি ঢেলে দেয়। আমাকে অনেকবার দিছে। আচ্ছা বাবা, উঠছে। তারপর ভাবি চলে গেল। আমি তো আর জানি না যে ভাবির বোন রিমি। আমি জানলে ভাবিকে এতক্ষণ বলে দিতাম। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম খাওয়ার জন্য। নিচে আসতে দেখি আম্মু বসে আছে। এত সকালে ঘুম থেকে ওঠার কারণ কি? তোমার বৌমা আছে না, তো তার ছোট বোনকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বিয়ে মানে? আব্বু, তোমার একটু বয়স হয়েছে, তুমি বুঝবে না। বুঝবো না মানে? তুই দাঁড়া। কি শুনে কার কথা? একবার রান্নাঘরে আম্মুর কাছে আসলাম, দেখি আব্বু দরজা অবধি এসে আর আসছে না। আব্বু আসো, অনেক ভালো হচ্ছে। না থাক, আমি যাই। এখানে কেন এসেছিস? আব্বু কিছু বলার আগেই আমি বললাম, আম্মু, আব্বু আমাকে মারার জন্য এসেছে। কি? আরে আমি তো মজা করছিলাম। আর মজা করতে হবে না, তুমি এখান থেকে যাও। এটা অবশ্য আজ প্রথম না, এটা আরো অনেকবার হয়েছে। যখন আব্বু আমাকে মারতে আসে আম্মুর কাছে যাই, আর আম্মু যখন মারতে আসে তখন আব্বুর কাছে চলে যাই, যার জন্য অন্য কেউ মারতে পারে না। আব্বু চলে যাওয়ার পর একটা চেয়ার টেনে আম্মু এবং ভাবের কাছে বসলাম। ওই, আজ কি বলেছিস? বলেছি যে ভাবের ছোট বোনকে বিয়ে করব।
তুমি তোমার ছোট বোনকে এখন অবধি দেখলেই না। আর আমি মজা করছিলাম। গাধা। সে যাই হোক, রোদ, আজকে কিন্তু আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আজই। হুম। ঠিক আছে, তাই হবে। তারপর আম্মু এবং ভাবির সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর রুমে চলে আসলাম। কিছু সময় পর ভাবিকে নিয়ে ঘুরতে গেলাম। এখন বলো কোথায় যাবে? প্রথমে তোমার কলেজে চলো, তারপর অন্য কোথাও যাব। কলেজ কেন? আমার বোনের সাথে যাবে? ঠিক আছে। তারপর ভাবিকে নিয়ে কলেজে গেলাম। কলেজে নামার পর ভাবি কাকে যেন কল করে কথা বলতে লাগলো। তাই আমি বাড়ির বাইরে গেলাম। বাইরে বেরিয়েও 5 মিনিট অপেক্ষা করে দেখলাম রিমি আমার দিকে আসছে। তুষি, আমি জেনে গেল না তো আমি যে সেই ছেলে, কিন্তু আমি যে কাউকে বলি নাই, তাহলে জানলো কি করে? আল্লাহ, এখন জেনে কি করবে? আল্লাহ আমাকে বাঁচাও। তখন রিমি বলল, এই কুত্তা, তুই এখানে? আমি এখানে না, না মানে কি মানে করছিস? তুই এখানে কেন সেটা আগে বল। কিছু বলতে যাব ঠিক তখনই ভাবি বলল, রোদ, ভিতর আয়। তার মানে তুই ড্রাইভার? আমি ড্রাইভার। আমি তো সেটাই বলছি। ড্রাইভার। তোমাকে একটু পরে বলছি। রিমিকে কিছু বলার আর সুযোগ না দিয়ে ভাবিকে গাড়ির ভিতর থেকে বাইর করে একটু দূরে নিয়ে আসলাম। আরে ভাইরে, আমি কেন? ওটা তোমার কি হয়? কেন? আমার বোন। নিজের বোন? হ্যাঁ, কিন্তু তোমাকে কিছু বলেছে? বলিনি, তবে বলবে। কি বলবে? এটাই সেই মেয়ে। কোন মেয়ে? আরে আমি যাকে ভালোবাসি। কি? তার মানে রিমি? হ্যাঁ। ঠিক আছে, আমি ওকে সব বলবো। না ভাবি, কিছু বলবে না। ও যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে আমি ড্রাইভার। কি বলছিস সব? পাগল হয়েছিস? না, তোমাকে যা বলছি তুমি তাই করবে প্লিজ। কিন্তু রোদ, তুই সব কেন করছিস? সময় হলে বুঝতে পারবে। ঠিক আছে, তোর ইচ্ছে। তারপর ভাবিকে নিয়ে ঘুরতে গেলাম একটা পার্কে। যাকে ভাবি ভাইয়ের সাথে কথা বলতে থাকলো, আর রিমি আমাকে বলল। আর হ্যাঁ, রিমি আমার কথা সব ভাবিকে বলে দিচ্ছে। ওই, তোর এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাস না? কি হয়েছে? কি হয়েছে মানে? আমাদের জন্য বাদাম নিয়ে আয়। আমার কাছে টাকা নাই। জানি তো, আমি তোর কাছে টাকা নাই, তাই তো বললাম। আর তুই আমাকে আই লাভ ইউ বলেছিলি। তুই নিজেকে একবার দেখ, আমাকে একবার দেখ। আর তোর সাথে কি আমার চাই? সরি। কিসের সরি, শালা ফকির কোথাকার? রিমি কথা শুনে আমার প্রচুর রাগ হতে লাগলো। সবসময় এই বাজে কথা বলে। চুপ, একদম চুপ। আর একটা কথা বলে আমি তোকে কি করবো আমি নিজেও জানি না। কি আছে তোর যার জন্য এত অহংকার? আমি তোকে ভালোবাসি, তবে তোর সম্পত্তির জন্য না। সরি, এটা তো সম্পত্তি না, তোর বাবার সম্পত্তি। কি বলছিস বারবার? আমি ফকির? হ্যাঁ, আমি ফকির। তবে একটা কথা বরাবর বলবি না। আমি কি চেয়েছিলে বাদাম? এখানে একটু অপেক্ষা কর, আমি আসছি। একেবারে কথাগুলো বললাম, কথাগুলো বলছি আমি, কিন্তু দেখলাম রিমি মুহূর্তের মতো দাঁড়িয়ে আছে। হয়তো এমন কিছু আশা করিনি। তারপর ভাবির কাছে চলে এলাম। ভাবি, কিছু টাকা দেন তো, বাদাম কিনবো। বাসা থেকে বের হওয়ার সময় ওয়ালেট আনতে ভুলে গেছি। ঠিক আছে, কিন্তু তোমার আর রিমির মধ্যে কি এমন কথা হলো? দেখলাম তুমি সেকে কথা বলছিলে। তবে ভাবির কাছ থেকে টাকা নিয়ে বাদাম কিনে রিমির কাছে গেলাম। তবে রিমিকে দেখে অনেকটা অবাক হলাম, কারণ আমি যে অবস্থায় দেখছি ঠিক একইভাবে ভাবি রয়েছে। পেতনি ধরল না তো? তাতে আমার কি? বাদাম হাতে ধরিয়ে দিয়ে বললাম, নে খা। কিন্তু তাতেও কোনো কথা বলল না। এবার একটু ভয় হলো, মেয়েটার কিছু হয়ে গেল না তো? মনে হচ্ছে। ঠিকই তখন একটা ফাজিল বুদ্ধি মাথায় আসলো এবং সেটা প্রয়োগ করলাম। ভাবি, তোমার ছোট বোন কেমন জানি হয়ে গেছে, আমাকে কিস করতে চাইছে। কথাটি বলে রিমির দিকে তাকাতেই মনে হলো ওর চোখ অগ্নির বেরোচ্ছে। ভাবি প্লিজ, ভাইয়ের সাথে কথা বলা বাদ দিয়ে তোমার এই পেতনি বোনটাকে বোঝাও। আমার ইজ্জত লুটে নিল। আমার কথা শুনে ভাবি ভাইয়ের সাথে ফোন কেটে আমার কাছে এলো। কি হয়েছে তোমাদের? ভাবি, আমার সব শেষ। শেষ মানে? তোমার বোন আমার। আর কিছু বলা হয়ে উঠল না, কারণ তার আগে রিমি ওর হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। রিমির হাতটা মুখে পড়তে আমি যেন কোথায় হারিয়ে গেলাম। যে মেয়ে কথায় কথায় থাপ্পড় মারে, সে মেয়ে ডাহা মিথ্যা কথা মেনে নিয়ে আমাকে আটকে রেখেছে। মনটা চাইছে রিমির এই সুন্দর হাতটা ভালোবাসার পরশ এঁকে দিই, কিন্তু পারছি না। সে যাই হোক,
রিমি ভাবিকে একটু দূরে যেতে বলল। ভাবি আর কোনো কথা না বলে চলে গেল, কারণ ভাবিটা আমার ভাইয়ের সাথে ফোনে প্রেম আলাপ করবে। ভাবি চলে যাওয়ার পর রিমি হাতটা সরালো। তোমার হাতটা কিন্তু অনেক নরম। শালা লুচ্চা, আপুকে মিথ্যা কথা বললি কেন? তুমি পেতনির মতো দাঁড়িয়েছিলে, তাই ওই রকম করলাম, কারণ আমি অল্প বয়সে বিধবা হতে পারবো না। বিধবা মানে? তুমি বুঝবে না। যাও, তোমার আপুর সাথে হাঁটাহাঁটি করো, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। রিমি কিছু না বলে চলে গেল। আরো কিছু সময় পর ভাবি আর রিমি আসলো। তারপর তারা দুজনেই গাড়িতে বসলো। ভাবি এত তাড়াতাড়ি বাসায় যাবে? তাহলে কি করব? তুই তো গাড়ির মধ্যে বসে পাইছিস একটা ফোন টিপা। আরে, তোমার তো ছোট বোন ছিল। আর বিয়ান কেমন ঘোরাঘুরি করলেন? আপু আমি শিওর তোমাদের দুজনের কথা বলা দেখি আমি পাগল হয়ে যাব। কেন পাগল হওয়ার কি আছে? আগে বল তুই কে? ড্রাইভার। তাহলে আপুকে ভাবি ডাকছিস কেন? বড় ম্যাডাম বলে দিচ্ছে। বড় ম্যাডাম মানে? ভাবির শাশুড়ি মা। ও, আমি তো অন্য কিছু ভাবছিলাম। কি ভেবেছিলে? সেটা তো জানা লাগবে না এখন, চল। আমি আর কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলাম। তবে কোথায় যাব সেটা জানি না, তাই ভাবিকে বললাম, ভাবি এখন কোথায় যাব? আমার বাসায় নামিয়ে দিও, তারপর রিমি তোমাকে পরে ঠিকানা বলে দিবে। ঠিক আছে। তারপর ভাবিকে বাসায় নামিয়ে দিয়ে আবার ড্রাইভ করতে লাগলাম। এই যে ম্যাডাম, বাসার ঠিকানা বলেন। মাগুরা, আরএফ টাওয়ার। এরকম চুপ হয়ে গেলেন কেন? বিএফটার জন্য কষ্ট হচ্ছে। বিএফ মানে? দিশে আমায় বলেননি কেন? তোকে বলতে চাবো কেন? দেখো রিমি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওই চুপ, তোর কোনো ঠিকানা আছে? কাজ তো করিস শুধু ড্রাইভিং, সেটা আমার দুলা ভাইয়ের বাসায়। তাতে কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি, তাই না? এত কথা বলা বাদ দিয়ে গাড়ি চালা। গাড়ি ড্রাইভ করছি, এমন সময় রিমি গাড়ি থামাতে বলল, কিন্তু এটা তো ওর বাসা না। ওই শালা ফকির, এই দেখ আমার বিএফ। পিকটা দেখার পর আমি হাসবো নাকি কান্না করবো কিছুই বুঝতেছি না, কারণ পিকটা কোনো মানুষের না, শুধুমাত্র একটা বিড়াল। কি হলো, কথা বলছিস না কেন? না মানে এমনি। তাহলে হাসছিস কেন? তার মানে কিছু না। ওই চুপ, এখন তাড়াতাড়ি গাড়ি চালা। ঠিক আছে জানেমান। তোকে আমি ধুর। রিমির সাথে আর কোনো কথা না বলে ওর দেওয়ার ঠিকানায় নিয়ে আসলাম। রিমি গাড়ি থেকে নেমে চলে গেল। কি মেয়ে রে বাবা, একেবারের জন্য বাসার ভিতরে আসতে বলল না। শালি কিপটে একটা। তারপর সেইখান থেকে বাসায় চলে এলাম। এভাবে আরো কিছুদিন চলে গেল। রিমিকে এখন অবধি আমার পরিচয় জানতে দিই নাই। আমি কে আর কি আমার পরিচয় কি। একদিন রাতে আম্মু আব্বুর সাথে কথা বলছি, এমন সময় ভাবি আসলো। বৌমা কিছু বলবে? হ্যাঁ আম্মু। বল। আম্মা, আমি আসলে কালকে বাসা যেতে চাচ্ছিলাম। কিছুদিন পরে গেলে হয় না? ঠিক আছে আম্মা। আর আম্মা, আপনি কি রোদের বিষয়ে কিছু জানেন? ভাবি, তারা সব জানে, কিন্তু এখন তার পরিচয় দিও না। দিলে আমার জীবনের ফলদা পেয়ে করে ছেড়ে দিবে। ও মা, তুমি ওর কথা শোনো না, তুমি আমাদের সব বলো। তারপর আর কি, কলিজার ভাবিটা সবকিছু আব্বু আম্মুকে বলে দিল। আব্বু আম্মু তোমরা জানো ভালো করে, বাট রিমি কিছু জানে না। ও জানে আমি শুধুমাত্র তোমাদের বাসারটা শুধুমাত্র ড্রাইভার। ঠিক আছে, তাই হবে। এরপর আব্বু আম্মু আর ভাবির সাথে আরো কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। অপরদিকে সেই দিনের মতো ঘোরাঘুরি করে বাসায় এসে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ভাবতে থাকি সোহানের কথা। ছেলেটা কত কিছু সহ্য করে যাচ্ছে, কিন্তু কখনো আমার এইসবের কথার বিপরীত উত্তর দেয়নি। কত ভালোবাসে পাগলটা। এইসব ভাবতে ভাবতে পিছনে থাকা বালিশটাকে জড়িয়ে ধরে রাতের খাবার চেয়ে বন্ধুদের সাথে ফেসবুকে কথা বলাই, তখনই রিমি আপু মানে ভাবি রিমিকে কল করে। রিমি কেমন আছিস? হ্যাঁ গো, ভালো। তুমি কেমন আছো? ভালো। আব্বু আম্মু কেমন আছে? তারাও ভালো আছে। রিমি, একটা কথা বলার ছিল। সেটা বলার জন্য কি তোমার পারমিশন নিতে হবে? কি বলবা বলো। শোনার পর সত্যিটা বলবি তো? হ্যাঁ রে আপু, একদম সত্যি কথা বলবো। তুই কি কাউকে ভালোবাসিস? কথাটি শোনার পর যথারীতি দুজনের স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর রিমি বলল, মানে আপু আসলে।
সত্যিটা কিন্তু বলার প্রমিস করেছিলি। হ্যাঁ আপু, ভালোবাসি। তা ছেলেটা কে শুনি? শোনার পর রাগ করবো না আগে বলো? আরে রাগ করবো কেন? আসলে আমি যাকে ভালোবাসি সে অনেকটাই গরিব, কিন্তু আপু বিশ্বাস করো ও অনেক ভালো। ঠিক আছে, এবার বল ছেলেটাকে। আসলে আপু ছেলেটা তোমাদের বাসার ড্রাইভার। কি ড্রাইভার? হ্যাঁ আপু। তুই শেষে কিনা একটা ড্রাইভারের সাথে? নাম কি? রোদ। ভাবি কথাটা শুনে এত খুশি হয়েছে যে বলার মতো নয়। তারপর ভাবি নিজেকে স্বাভাবিক রেখে রিমিকে পরীক্ষা করার জন্য বলল, কি বলছিস এসব? ভেবে দেখেছিস? এখানে ভাবার কি আছে? কিন্তু তুই কি জানিস আমার দেবর তোকে কত ভালোবাসে? দেখো আপু, আমি তোমার দেবরকে চিনি না, আর তাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। কেন পারবে না? কারণ আমি রোদকে অনেক ভালোবাসি। যেদিন থেকে ওর সততা দেখেছিলাম সেদিন থেকেই ওকে ভালোবাসি। তোমরা হয়তো জানো না যে রোদ তোমাদের বাসায় ড্রাইভিংয়ের পাশাপাশি পড়ালেখা করে, তাতে আমার কোনো যায় আসে না। তবে আমি সেদিন ওকে বিনা অপরাধে মেরেছিলাম, তারপরে ও কোনো প্রতিবাদ করেনি, বরং হাসি মুখে সহ্য করেছে। একদিন আমি বাসায় আসার পথে দেখলাম যে রোদ একটা ছোট্ট প্রতিবন্ধী ছেলেকে সাহায্য করছে। সেটা দেখার পর আমি ওকে ফলো করি। রোদ ওই ছেলেটাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সে প্রতিবন্ধী ছেলেটাকে অনেক সুন্দর সুন্দর খাবার খাওয়ায়। এটাই শেষ নয় আপু, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সেই ছেলেটাকে নিয়ে রিকশায় ওঠে। আমি তাকে ফলো করেও আমিও একটা রিকশা নিই। রিকশা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম রোদ ছেলেটাকে অনাথ আশ্রমের ভেতরে নিয়ে গেল। আমি দূর থেকে স্পষ্ট দেখলাম যে রোদ ছেলেটাকে ওর মানিব্যাগ থেকে প্রায় সবগুলো টাকা দিল আর অনাথ আশ্রমে দান করে। তখন থেকে আমি ওকে ভালোবাসি, কারণ যে ছেলেটা একটা অনাথ ছেলেকে এতটা ভালোবাসে তাহলে আমাকে কতটা ভালোবাসে সে। হ্যাঁ আমি জানি ও বেতন কম, টাকা পয়সা কম, তোমরা কে কম টাকা দাও, কিন্তু আপু বিশ্বাস করো আমার এতে কোনো সমস্যা হবে না। আমি অল্পতেই অনেক খুশি। প্লিজ আমাকে এ বিষয় নিয়ে আর কোনো কথা জিজ্ঞেস করো না। রিমির কথা শুনে ভাবি নিজেও যেন বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। অনেকটা ভাবের গর্ব হচ্ছে বটে, কেননা তার ছোট বোন টাকাকে নাই বরং ভালোবাসাটাকে আপন করে পেতে চায়। রিমি কথাগুলো শোনার পর ভাবির চোখ দিয়ে দুপুরটা জল গড়িয়ে পড়ে। রিমিকে কি বলে এখন সান্ত্বনা দিবে সেটা খুঁজে পাচ্ছে না। হঠাৎ মনে পড়ল রোদকে যেসব কথা বলে অপমান করে সেসব কথা, তাই বলল, কিন্তু তুই তো রোদকে সহ্য করতে পারিস না। তোমাকে কে বললো? আমি তো নিজেই শুনলাম তুই ওকে ছোট লোক, ফকির আর অনেক কিছু বলে অপমান করেছিস। করি, তবে সেটা শুধু ওকে পরীক্ষা করার জন্য। বুঝলাম, কিন্তু থামিয়ে দিয়ে আমি কোনো কথা শুনতে চাই না, এখন রাখছি, ভালো থেকো। ভাবিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রিমি কলটা কেটে দেয়। কলটা কেটে দেওয়ার পর রুমটা বন্ধ করে দিয়ে রিমি নীরবে কান্না করে। কারণ আপনার মনে একটা ভয় হচ্ছে, সেটা হলো যদি আর পরিবার এটা মেনে না নেয়, আবার রিমি আপু মানে ওর ভাবি রোদকে চাকরি থেকে বের করে দেয়। সঙ্গে নিয়ে হাজারো ভাবনা নিয়ে অনেকক্ষণ কান্না করার পর কখন ঘুমিয়ে যায় নিজেও জানে না। এদিকে রিমির সাথে কথা বলা শেষ করে ভাবি কি করবে ভেবে পাচ্ছে না। রিমির সাথে যেসব কথা হয় সেটা ভাইয়াকে বলে। সবকিছু বলার পর ভাইয়া নিজেও অনেক খুশি হয়। এক পর্যায়ে ভাবি আমাকে বলার জন্য রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখনই ভাইয়া ভাবিকে বাধা দেয় এবং বলে সে সারপ্রাইজ দিবে। সেই দিনের মতন সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন প্রতিদিনের মতো কলেজে চলে আসলাম। তবে আজ কলেজে যাওয়ার পরই রিমিকে দেখতে পেলাম। কিন্তু রিমিকে দেখার পর হঠাৎ করে বুকের পাপাসটা চিনচিন ব্যথা অনুভব করলাম। কারণ রিমিকে দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছে, অনেকটা ফোলা ফোলা লাগছে। এমন অবস্থায় দেখতে একদম খারাপ লাগছিল। তাই ক্লাসের দিকে পা বাড়ালাম, কিন্তু রিমির ডাক শুনে দাঁড়িয়ে গেলাম। রোদ, আজকে তোকে কেউ কিছু বলেছে? কে কি বলতে চাবে? না মানে আমার আপু, তুই যে বাসায় চাকরি করিস সে বাসার লোকজন। সেটা চাকরি নয়, আমি যে বাসায় চাকর সে বাসায় মানুষজন। থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দিব কুত্তা। আরে আমি কি করব শুনি? কি করবি তুই? ভালোবাসি বলবো। ধুর, তোর সাথে কথা বলাই বোকামি। কথাটি বলে রিমি আমার কলার ছেড়ে দিয়ে চলে গেল। আজকের ব্যবহার দেখে অনেকটা অবাক হলাম, কারণ আজ নিজে থেকে আমার সাথে কথা বলল। অন্যদিন হলে তো আপনারা বুঝতে পারছেন। সে যাই হোক, এখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে এলাম। যথারীতি সবগুলো ক্লাস করার পর বাসায় চলে এলাম। বাসায় এসে ঘুমিয়ে গেলাম।
ঘুম থেকে উঠে নিচে আসতে ভাবি বলল, রোদ ভাই আমার, এখন থেকে একটু কম ঘুমানোর চেষ্টা করি। কেন ভাবি? এই তো উপকারের জন্যই। উপকারটা কি শুনি? এখন বলা যাবে না, আম্মা আছে। তার মানে আমি এই পরিবারের বাইরের মানুষ? মা কি যে বলো তুমি, হো আমাদের সবার কলিজা, তাই না রোদ? থাক, আর বলতে হবে না। এখন কিছু বলবে নাকি আমি চলে যাওয়ার পর বলবে? না আম্মা, তুমি এখানে থাকো। বলো তাহলে। তারপর ভাবি গত রাতের রিমির কথাগুলো সব বলল। সব শোনার পর আমি নিজেও বিশ্বাস করতে পারছি না রিমি আমাকে এতটা ভালোবাসে। ভাবি, তুমি সত্যিই বলছো? সব শোনার পর আমি... তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? ও ভাবি, তুমি আমায় কি শোনাইলা? শুনে মন চাইছে এখন লুঙ্গি ডান্স দিই। থাক, আর করুম না। আমার ভাবিকে জড়িয়ে ধরে এদিকে আমি রুমে চলে আসলাম। রুমে এসে টেলিভিশন চালু করে ফুল সাউন্ড দিয়ে ডান্স শুরু করে দিলাম। ডান্স করতে করতে হাঁপিয়ে যেয়ে বিছানায় এলিয়ে দিতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। রাতে খাবার খাওয়ার জন্য আম্মু ডেকে তুললো। তারপর রাতে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলে ঘুমাতে যাব, এমন সময় রেমির কথা মনে পড়লো। মেয়েটা উপটে আমাকে বোকা বানাতে, আর যেটা চেয়েছিলাম সেটা হলো রিমির টাকা নয়, বরং আমাকে এবং আমার শতটাকে ভালোবাসবে। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে ঢোকার সময় দেখলাম রিমি এবং ফ্রেন্ডগুলো বসে আড্ডা দিচ্ছে। ওদের কাছে যেতেই ভাবতে লাগলাম, মেয়েটা পারে, এতদিন কত বোকা অপমান করলো, আর সে নাকি আমাকে ভালোবাসে। তুমি অপেক্ষা করো সোনা, আমাকে কষ্ট দিয়ে তুমি হারে হারে টের পাবে। এসব ভাবতে ভাবতে রিমিদের কাছে এলাম। তুই এখানে কেন? তোমার সাথে প্রেম করতে আসলাম। তুই এখানে বসলি কেন? তাইলে কি তোমার কোলে বসবো? তোরে আমি? তারপর আমার গলায় দড়ি কিছু সময় ঝাঁকানোর পর ছেড়ে দিয়ে আগের অবস্থায় বসলো। আর মারবেন না। তুই কে যে তোকে মারতে যাব? তাহলে এখন মারলা কেন? মন চাইলো তাই মারলাম, দরকার পড়লে আবারও মারবো, তাতে তোর কি? যদি আমি কোথাও হারিয়ে যাই? হারিয়ে যাবে মানে? তুমি বুঝবে না। এখন বলো কেমন আছো? সেটা তোকে বলতে যাব কেন? আমাকে না বললে কাকে বলবে শুনি? যাকে ইচ্ছা তাকে বলবো। আর তুই এখান থেকে যা, না হলে তোর খবর আছে। ওকে যাও, বলতে হবে না। যখন আমি চলে যাবো তখন বুঝতে পারবা। কুত্তা ফকির, বারবার কোথায় চলে যাওয়ার কথা বলছিস তুই? তোকে আমি... কে শোনে কার কথা? এক দৌড়ে ক্লাসে চলে এলাম। ক্লাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় রিমি ক্লাসে আসলো। সেদিকে খেয়াল না করে বন্ধুদের সাথে মজা করতে লাগলাম। কিছুক্ষণ পর মজা করার পর ক্লাসে স্যার আসলো। তবে কিছু সময় রিমির দিকে চোখ পড়তে দেখতে পেলাম আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। এটা অবশ্য প্রথম না, মাঝে মাঝে তাকিয়ে থাকে। তবে আজকের অনেকটাই ভিন্ন কিছু পাওয়ার আছে। তাকিয়ে আছে দুজনের একই সাথে। চোখ পড়তে মুচকি হেসে ক্লাসে মনোযোগ দিলাম। সবগুলো ক্লাস করার পর বাইরে বের হব, এমন সময় পিছন থেকে ধাক্কা দিল। জয়কে জিজ্ঞাসা করলাম কি আমাকে ধাক্কা দিয়েছে। জয় ইশারাতে দেখালো রিমির দিকে। তাকাতেই দেখলাম চুপ করে দাঁড়িয়ে আছে। মুচকি হাসি দিয়ে পড়ে যাওয়া মেয়েটার দিকে তাকাতেই, ফকিরের বাচ্চা, দেখে চলতে পারিস না? ইচ্ছে করে মেয়েদের উপর পড়তে অনেক ভালো লাগে, তাই না? আমি আসলে ইচ্ছা করে কিছু করিনি। ইচ্ছে করে কিছু করিস নাই মানে? খুব ভালো করেই জানি তোদের মতো ছেলেদের। আসিস তো বড়লোক বাপের কোনো মেয়েকে পটাতে। আর তুই আমার ড্রেসের কি করলি? তুই জানিস ড্রেসের দাম কত? সারা বছর কাজ করলেও এমন একটা ড্রেস কিনতে পারবি? আমি দুঃখিত। সরি বলার পর রিমির দিকে তাকালাম। তবে রিমিকে দেখে অনেকটা ভয় করছে। অগ্নিময় চোখে আমার আর পড়ে যাওয়া মেয়েটা দেখছে, কিন্তু কিছু বলছে না। সরি মানে? তোকে আজ এটার উপযুক্ত শাস্তি দিতে হবে, না হলে তোরা ভালো হবি না। তারপর পড়ে যাওয়া মেয়েটি তার এক ফ্রেন্ডের হাত থেকে সস নিয়ে আমার শার্টের উপর ছুঁড়ে মারল। মেয়েটা এমন কাজ করবে ভাবতে পারি নাই। শার্টের দিকে তাকাতেই বুঝতে পারলাম নষ্ট হয়ে গেছে, আর এটা বেশি সময় পড়ে থাকা যাবে না। মনে মনে এইসব ভাবছি, এমন সময় ঠাস ঠাস শব্দ হলো। দেখতে পেলাম রিমি মেয়েটাকে থাপ্পড় মারছে। আর কি মনে করে যেন পড়ে যাওয়ার মেয়েটার চুল ধরে এক বোতল সস কিনে নিয়ে মেয়েটির উপর ছুঁড়ে মারল। রিমিকে দেখে নিজের গলা শুকিয়ে উঠল।
একটার দিকে তাকালাম, তখন বলল, তুই কি বলেছিলি ড্রেসের দাম ও জোগাড় করতে পারবে না, তাই না? এই নে টাকা। পার্স থেকে কিছু টাকা মেয়েটার মুখের উপর মেরে দিল। রিমি, এখানে তো মেয়েটার কোনো দোষ নেই। তুই চুপ কর কুত্তা। এই মেয়ের সাহস কত! ওকে তো আমি আজ মেরেই ফেলবো। অবস্থা বেকতিক, তাই রিমিকে এক প্রকার জোর করে সেইখান থেকে নিয়ে আসলাম। আসার পরই, ওই তুই আমাকে নিয়ে আসলি কেন? তো কি করব, আর মেয়েটাকে মারছিলে কেন? মারবো না তো কি করব? তাহলে আদর করব? মানে? মানে তোর কি হাত নাই? তোকে যে মারলো তুই কিছুই বলতে পারলি না? তোমরা কিছুই বলতে পারলা না? রোদের আর্থিক অবস্থা অনেক খারাপ, কিন্তু তোমাদের তো না। কি বলবো আমরা? রোদ আগে থেকে আমাদের সবাইকে চুপ থাকতে বলেছে। তুই ওদের চুপ থাকতে বলছিস কেন? তাছাড়া কি করব, আমি তো একটা ফকির। তোকে একদম মেরে ফেলবো আর একবার এসব কথা বললে। কেন? যেটা সত্যি সেটাই তো বলছি। বলতে হবে না তোর সত্যি কথা। কিছু সময় চুপ থাকার পর আবার রিমি বলল, জয়, তোমার শার্টের নিচে কি ওটা টি শার্ট? হুম। শার্ট খোলো। মানে কি বলছো এসব? বলছি সেটা করো। তারপর জয় আর কিছু বলার সাহস পেল না, কারণ রিমি এখনো রেগে আছে। জয় শার্ট খুলে রিমির হাতে দিল। তারপর রিমি আমাকে সাথে করে কলেজের বাথরুমে নিয়ে আসলো। আমাকে এইখানে কেন নিয়ে আসলে? এত কথা বলিস কেন? যা ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে এই শার্টটা পরে নে। তারপর রিমির থেকে শার্ট নিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখলাম রিমি দাঁড়িয়ে আছে। এখন চলো। কোথায় যাব? মার্কেটে। এখন? কেন, তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হতে যাবে? তারপর রিমির সাথে সেইখান থেকে চলে এলাম। কলেজ থেকে এসে একটা রিক্সা নিয়ে দুজনে রওনা দিলাম। দুজনে চুপচাপ বসে আছি। এমন সময় রিমি বলল, তুই কোনো কিছু প্রতিবাদ করিস না কেন? কে বললো প্রতিবাদ করি না? আজ যে হলো সেটা। এটা তো আমাদেরই দোষ ছিল। তাই বলে এতগুলো কথা শোনাবে? সেটা তো তুমিও বলো। তোর সাথে কথা বলে পারবো না। তারপর মার্কেটে যে শার্ট প্যান্ট আমাকে কিনে দিল। মেয়েটা যত রাগী তার থেকে অনেক সরল। বিল দেওয়ার মতো অনেক জোর করার পরও আমি বিলটা দিতে পারলাম না, কারণ রিমি নিজে আজ সব টাকা দিল। তারপর সেইখান থেকে বাসায় চলে এলাম। এসে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রাতে ফেসবুক করছি। হঠাৎ করে কথা মনে পড়তেই কল করলাম। কেমন আছো? তোকে না বলছি আর কল করবি না? আরে আমি রোদ। কি কুত্তা, তার মানে তুই এতদিন এসব কথা বলছিস? কেন, অন্য কেউ বলার ছিল বুঝি? তোর বুঝতে হবে না, কাল তুই আগে কলেজ আয়, তারপর তোকে দেখাচ্ছি কার কত জন্ম হয়েছিল। কেটে দিল। আমিও আর কিছু না বলে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার খালাতো বোন, আন্টি ও সুমি আমাদের বাসায় এসে হাজির। তারপর সাথে কিছু কথা বললে কলেজের দিকে রওনা দিলাম। কিন্তু কলেজ যাওয়ার পর সারাক্ষণ রিমিকে খুঁজলাম, কাউকে পেলাম না। বুঝতে পারলাম হয়তো কলেজে আসেনি। ভাবিকে কল করলাম যে, ভাবি রিমির কি হয়েছে? কিছু হয়েছে? আজকে কলেজে আসলো না। কিছুক্ষণ পর ভাবি আবার আমাকে কল দিয়ে বলে রিমি একটু অসুস্থ আছে, তাই আজ আর কলেজে আসতে পারবেনি। তারপর জয়কে সাথে নিয়ে কাজ করে বাসায় চলে আসলাম। তারপর জয়ের কাছে শুনলাম সামনে নাকি আমাদের কলেজের নবীনবরণের অনুষ্ঠান। পরের দিন সকালবেলা কেউ আমাকে ঘুম থেকে ডেকে ওঠালো। তারপর তাকিয়ে দেখি সুমি দাঁড়িয়ে আছে। কিরে, ডাকছিস কেন? এখন কেউ ঘুমায়? ওঠ তাড়াতাড়ি। আমি ঘুমাই, যা এখন। যাব না। না গেলে আমিও আন্টিকে বলে দিব তোর আর সজলের রিলেশনের কথা। এই না ভাই, আমার এত বড় ক্ষতি করিস না। তাহলে এখন তুই যা। তুই ঘুমা কুত্তা। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে উঠলাম। আজ কলেজ বন্ধ, তাই আর কলেজ সেটি হলো না, গান অনুষ্ঠান তাই। তারপর নিচে যে খাবার খেয়ে আন্টিদের সাথে আড্ডা দিতে লাগলাম। তারপর আগে দেওয়া শেষে আমি আমার রুমে আসার সময় ভাবি বলে শুনলাম যে ভাবি আমার রিমির কথা সম্পর্কে বলছে। তারপর আমিও তাদের সাথে যোগ দিলাম। রিমি আর আমার কথা শুনে আমাকে খেপাতে লাগলো। বেশি কিছু না বলে মাথা মতো দুইটা চড় মেরে আমার রুমে আসলাম। ভাবতে লাগলাম
যে কাল অনুষ্ঠানে কলেজে যে রিমিকে আমার আসল পরিচয় এবং রিমিকে ভালোবাসি কথাটা বলবো, মানে প্রপোজ। তারপর রিমির কথা ভাবতে ভাবতে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে রিমির দেওয়া সেই কাপড় পরে নিচে আসতেই সুমি বায়না ধরেছে আমার সাথে আমাদের কলেজের অনুষ্ঠানে যাবে। আর পড়াশোনা করা সত্ত্বেও ভাবি আর আম্মুর সাথে পেরে উঠলাম না। তারপর আর কি সুমিকে বললাম যে তাড়াতাড়ি রেডি হতে। নিচে গাড়ির কাছে আসতে আমি গাড়ির কাছে গেলাম। তারপর গাড়ির ভিতরে বসে আছি। কিছুক্ষণ পর দেখলাম সুমি আসলো। তারপর গাড়িতে এসে পিছনের সিটে বসলো। তারপর আমি বললাম যে ওই আমি কি তোর ড্রাইভার, সামনে এসে বস। সরি, দাঁড়া আসতেছি। আচ্ছা রিমিকে কি দেওয়া চাই? গিফট নাকি প্রপোজ? দুটোই। রিং দিতে পারিস? ওই আমি কি এখনো কি বিয়ে করব নাকি যে রিং দিব? তাহলে ঘড়ি দিতে পারিস। এটা কিনেছি। তারপর সারাটা রাস্তা সুমির সাথে গল্প করতে করতে আসলাম। কলেজে আসতেই